ক্লাস 10-এর মাধ্যমিক ভৌত বিজ্ঞানের চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ। আজকের পর্ব 1E। আজকের মূল বিষয় আলোচনা হবে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক। এর আগের পর্ব 1D রোমান 1 এবং 1D রোমান 2 এই দুটো পর্বে আমরা কঠিনের প্রসারণ এবং কঠিনের যে 3 রকম প্রসারণ হয় তার প্রথম প্রসারণ রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম কোয়েশ্চেন নাম্বার 18। এই কোয়েশ্চেন নাম্বার 18-তে এ বি সি এবং পর্ব 1D রোমান 2-তে ডি ই এফ জি এইচ এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা আমরা করেছিলাম। এই দুটো পর্ব যারা দেখোনি তারা একটু দেখে নাও, তাহলে হবে কি যে রৈখিক প্রসারণ গুণাঙ্ক কি আলোচনা করা হয়েছে, আমি কি ব্যাখ্যা দিয়েছি সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। আর সেই সঙ্গে বলে রাখি যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক হুবহু পদার্থের দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ গুণাঙ্কেরই মতন আলোচনা হবে। শুধু তফাৎ কি না, রৈখিক প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যখন বলা হবে তখন রৈখিক বা দৈর্ঘ্য কথাটা বলবো, যখন ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলবো তখন রৈখিক বা দৈর্ঘ্য কথাটার পরিবর্তে ক্ষেত্র কথাটা বলবো বা ক্ষেত্রফল এই কথাটা বলবো। আর আয়তন প্রসারণ গুণাঙ্ক যখন বলা হবে তখন আয়তন কথাটা বলবো। বাকি সমস্ত দিক থেকে একই। তাই আগের যে পর্ব 1D রোমান 1 এবং পর্ব 1D রোমান 2 এই দুটি পর্ব দেখে নিলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে বিস্তারিত আইডিয়াটা পেয়ে যাবে এবং এইগুলো আলোচনা করতে অনেক সুবিধা হবে। তবুও আমি এই পর্বে যে প্রশ্নগুলো দিয়েছি একই প্রশ্ন আছে, শুধুমাত্র দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্র এবং দৈর্ঘ্যের জায়গায় আয়তন এই কথাটা শুধু লেখা হয়েছে। অনেকের মনে হতে পারে যে প্রচুর প্রশ্ন দিয়েছে স্যার, ঠিক আছে, না প্রচুর প্রশ্ন নয়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে যে কটা প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলোই এখানে আছে। শুধু বললাম যেটা যে দৈর্ঘ্যের পরিবর্তে ক্ষেত্র এবং দৈর্ঘ্যের পরিবর্তে আয়তন কথাটা আছে। তাই যেহেতু দুটো বিষয় মানে 3টে বিষয় আলাদা আলাদা, তাই আমি প্রশ্নগুলো এই আকারেই দিয়েছি, কিন্তু প্রশ্নগুলো একই। আমি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এই পর্বে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক এই 3টে বিষয় একসাথে নিয়েই আলোচনাটা করব। এখানে প্রশ্নগুলো নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তবু একবার আমি ঝটপট বলে দিচ্ছি। 19A এটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নিয়ে প্রশ্নগুলো হবে এবং 20 দিয়ে প্রশ্নগুলো আছে 20 দাগের, সেগুলো আয়তন প্রসারণ গুণাঙ্কের উপর প্রশ্নগুলো আছে। প্রশ্নগুলো চটপট আমি বলে দিচ্ছি, আমি বেশি উচ্চারণ করব না। 19A কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এর সংজ্ঞা দাও। 20A কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এর সংজ্ঞা দাও। আচ্ছা, 19B কঠিনের ক্ষেত্র প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 20Bতে এই আয়তন কথাটা আসবে, ক্ষেত্রের জায়গায় আয়তন, প্রশ্নটা একই। 19C কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এর গাণিতিক রাশিমালা লেখো। এখানে হচ্ছে গামা এর গাণিতিক রাশিমালা লেখো। বিটার একক লেখো, এখানে গামার একক লেখো। বিটার মাত্রা লেখো, গামার মাত্রা লেখো। এই প্রশ্নটা একটু দেখে নাও। ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন এই 3টি উষ্ণতার এককে বিটা এর মানের পারস্পরিক সম্পর্ক লেখো। এখানেও ঠিক একই, গামা এর মানের পারস্পরিক সম্পর্ক লেখো। বিটা এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এখানেও একই প্রশ্ন হবে, বিটার জায়গায় গামা লেখা হয়নি। আর এই প্রশ্নটা আমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করেছি, প্রশ্নটা একবার ভালো করে দেখে নাও। একই প্রশ্ন, দেখাও যে বিটা এর একক ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করে না, শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে। অথবা প্রশ্নটা আরেকভাবে থাকতে পারে, বিটা এর মান ক্ষেত্রফলের একক এবং উষ্ণতার এককের উপর কিভাবে নির্ভর করে। আরেকভাবে আসতে পারে, বিটা এর একক ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করে না, কিন্তু উষ্ণতার এককের উপর নির্ভর করে, কারণ লেখো। ঠিক আছে, সেম একই প্রশ্ন, শুধু বিটার জায়গায় গামা। চলো এবার আমরা আলোচনা শুরু করি। আলোচনাটা একেবারে গোড়া থেকেই শুরু করছি।
মনে করো একটি লোহার তার, হয়তো আলোচনাটা আগের পর্বেরই মতন হবে। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা ভালোভাবে বোঝা হয়ে গেলে কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক খুব সহজে বুঝতে পারবে। ঠিক আছে, তো মনে করি একটা লোহার তার, তার দৈর্ঘ্য হচ্ছে L1, এটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য। T1 উষ্ণতায় লোহার দৈর্ঘ্য L1। এরপর কি করা হলো, আগুন দেওয়া হলো। আগুন দিলে কি হবে, এইটার প্রসারণ হবে। তা প্রসারণটা কতটা হলো, মনে করো প্রসারণটা একটু বেড়ে হলো L2 হলো অন্তিম দৈর্ঘ্য। আর আগুন দেওয়ার ফলে উষ্ণতা বেড়ে কত হলো, T2 ডিগ্রি উষ্ণতা। তাহলে উষ্ণতা T2 গ্রেটার দ্যান উষ্ণতা 1। তাহলে এটাও আমরা বলতে পারি L2 গ্রেটার দ্যান L1। কতটা বৃদ্ধি পেল, এই এতটা পরিমাণ বৃদ্ধি পেল। তাহলে এইটা কত হলো, L2 মাইনাস L1। এটা হলো দৈর্ঘ্যের প্রসারণ। এবার আলোচনা করব, একটা লোহার পাত আছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা লোহার পাত। এই লোহার পাতের ক্ষেত্রফল হলো S1। T1 উষ্ণতায়, তাহলে এর প্রাথমিক যে ক্ষেত্রফল সেটা হলো S1। এরপর একে আগুন দেওয়া হলো। আগুন দেওয়ার ফলে কী হবে, উষ্ণতাটা বৃদ্ধি পেয়ে T2 হলো। তাহলে T2 গ্রেটার দ্যান T1। তাহলে অবভিয়াসলি এটা যেহেতু কঠিন পদার্থ, তাহলে এর ভিতরে অণু পরমাণু কণাগুলো আস্তে আস্তে দূরের দিকে সরে যাওয়ার ফলে এর এই দৈর্ঘ্যটাও বাড়বে, এই দৈর্ঘ্যটাও বাড়বে, বেড়ে এর ক্ষেত্রফলটাও বৃদ্ধি পাবে। স্পষ্টভাবে বোঝা গেল যে এর ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, মানে S2। তাহলে S2 কত হলো, অন্তিম ক্ষেত্রফল। তাহলে এখান থেকে বলতে পারি S2 গ্রেটার দ্যান S1। তাহলে কত পরিমাণ বৃদ্ধি পেল, মনে করি আগের আকারটা হচ্ছে S1 ছিল, আর এটা বেড়ে হলো S2। ঠিক আছে, তাহলে কতটা বৃদ্ধি পেল, এই যে আমি শেডটা আঁকছি, অর্থাৎ যে দাগটা করলাম, শ্যাডের যে এরিয়াটা, এই শ্যাডের এরিয়াটা হলো S2 মাইনাস S1। বোঝা গেছে, এই যে আকারটা, এই আকারটাই হচ্ছে ভিতরের আকারটা। তাহলে কতটা বাড়লো, তাহলে এই যে অংশটা আমি যে শ্যাডেড করে দিলাম, আচ্ছা ঘষা করে দিলাম, এই যে এরিয়াটা, এই এরিয়াটাই হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ। এবার আলোচনা করব কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো প্রথমে আমি একটা লুডো ছক্কা আঁকছি। এটা হলো একটা লোহার ঘনক, এর আয়তন হচ্ছে V1। তাহলে V1 কত হলো, V1 হলো প্রাথমিক আয়তন। এর উষ্ণতাটা হলো T1। এরপর কি হলো, আগুন দেওয়া হচ্ছে। ঠিক আছে, আগুন দেওয়ার ফলে কী হবে, এর উষ্ণতা বেড়ে হলো T2 এবং এর আয়তন অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা 3 দিক থেকেই বাড়বে। এটা দৈর্ঘ্যে বাড়লো, এটা প্রস্থ বাড়লো, এটা উচ্চতা বাড়লো, সব দিক থেকেই বাড়বে এবং এর আয়তনটা অনেকটাই বেড়ে গেছে। এর ভেতরের দিকে এই যে অংশটা আমি যে আঁকছি, এটা হচ্ছে প্রাথমিক আয়তন, তাহলে বাড়লো কতটা, যে শ্যাডেড এরিয়াটা আমি আঁকবো সেটাই হচ্ছে আয়তন বেড়েছে। অরেঞ্জ কালারের যে এরিয়াটা দেখালাম, এটাই হচ্ছে আয়তনটা বৃদ্ধি পেয়েছে। তাহলে অন্তিম যে আয়তন সেটা হচ্ছে V2 হচ্ছে অন্তিম আয়তন। যেহেতু উষ্ণতাটা বৃদ্ধি পেয়েছে, তাই আয়তনও বৃদ্ধি পাবে, V2 মাইনাস V1। লক্ষ্য করে দেখো, প্রতি ক্ষেত্রের ট্রিটমেন্টটা কিন্তু একই। এটা দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ এটা একমাত্রিক, এটা হচ্ছে ক্ষেত্রফল দ্বিমাত্রিক, আর এটা হচ্ছে আয়তন ত্রিমাত্রিক। লক্ষ্য করে দেখো যে এখানে L, এখানে কিন্তু সেটা S, আর এবং এখানে সেটা হলো V। ক্লিয়ার? এই যে দৈর্ঘ্য প্রসারণটা, তাহলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে, প্রাথমিক দৈর্ঘ্য। ঠিক আছে, এই প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে, অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য যত বড় হবে, দৈর্ঘ্য প্রসারণ তত বেশি হবে। অবশ্যই সেটা T স্থির হবে, অর্থাৎ উষ্ণতা স্থির। আর কোন বিষয়ের উপর নির্ভর করে, আর একটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধির উপর। উষ্ণতা বৃদ্ধি যত বেশি হবে, এই যে প্রসারণটা ততই বেশি হবে, অবশ্যই যখন প্রাথমিক দৈর্ঘ্যটা স্থির থাকবে। এবার আমরা যৌগিক ভেদের যে নিয়মটা জানি, যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী কী হবে, এই দুটো একসাথে গুণ হয়ে যাবে, L1 এটা T2 মাইনাস T1। আগের ভিডিওতে আমি বিস্তারিত বলেছি, সেটা একবার দেখে নাও। এরপর কি না, L2 মাইনাস L1 ইকুয়াল টু একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, এই ধ্রুবককে বলা হচ্ছে আলফা। ঠিক আছে, ইন্টু L1
T2 মাইনাস T1। ওকে, এই আলফা হচ্ছে প্রত্যেক কঠিন পদার্থের নিজস্ব ধর্ম এবং প্রত্যেকটা কঠিন পদার্থের জন্য আলাদা আলাদা মান হয়। এখান থেকে আমরা আলফাটাকে এইভাবে লিখতে পারি, L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1টা নিচে আসবে ইন্টু T2 মাইনাস T1। তাহলে দৈর্ঘ্য প্রসারণের রাশিমালা হচ্ছে এইটা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এর রাশিমালা হলো এইটা। ওকে, আর অন্তিম দৈর্ঘ্য কত হবে, এখান থেকে লেখা যায় L1টা মাইনাস L1কে ও পারে নিয়ে যেতে হবে, নিয়ে গেলে কী হবে L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1। ক্লিয়ার? এবার L1কে যদি আমি কমন নিই তাহলে 1 প্লাস এই আলফা রইল আর এটা T2 মাইনাস T1। এইটা হলো অন্তিম দৈর্ঘ্যের রাশিমালা। এবারে তোমাদের বলি, এই যে ডিডাকশানটা তোমরা লক্ষ্য করলে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এর রাশিমালাটা তৈরি করার ক্ষেত্রে ঠিক একই ট্রিটমেন্ট কাজ করবে, শুধু L2-র জায়গায় S2, L1-এর জায়গায় S1 আর আলফার জায়গায় বিটা লিখতে হবে। একটা কথা মনে করায়, এই যে ডিডাকশানটা তোমাদের কিন্তু এর প্রতিষ্ঠা পরীক্ষার সিলেবাসে নেই, শুধুমাত্র এই যে বর্ডার দিয়ে দিয়েছি L2 মাইনাস L1-এর রাশিমালা, আলফার রাশিমালা আর L2-র রাশিমালাটা তোমরা মুখস্থ রাখবে। তাহলে এই যে আলোচনাটা করলাম, তো সেম আলোচনায় এখানে হবে, আমি আর আলাদা করে বিস্তারিত বলছি না, তাতে সময়টা নষ্ট হবে। তাই তোমরা এদিকে লক্ষ্য রাখো যে L1-এর পরিবর্তে S1, L2-র পরিবর্তে S2 এবং আলফার পরিবর্তে বিটা বসাবে। তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট ফর্মুলাতে চলে যাচ্ছি। S2 মাইনাস S1, এই যে এটা দেখে দেখে লিখছি, আলফার পরিবর্তে বিটা বসাতে হবে ইন্টু, আর এটা হচ্ছে S1 লিখতে হবে, এটা T2 মাইনাস T1। তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাই শুধু মুখস্থ রাখতে হবে, কিভাবে এলো জানার দরকার নেই, শুধু দেখে রাখো। তাহলে বিটার ফর্মুলাটা কী হবে এটা দেখে দেখে বসাও, S2 মাইনাস S1 ডিভাইডেড বাই এটা হবে S1 আর T2 মাইনাস T1। ক্লিয়ার? এটা হচ্ছে বিটা হয়ে গেল। আর অন্তিম ক্ষেত্রফল এটা দেখে দেখে বসে দাও, এইটা শুধু তৈরি থাকলেই হবে S2, এটা হবে S1 1 প্লাস এটা হবে বিটা T2 মাইনাস T1 ব্র্যাকেট বন্ধ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক তৈরি করতে গেলেও একই রকম ব্যাপারটা করতে হবে। L1-এর পরিবর্তে V1, L2-র পরিবর্তে V2, আলফার পরিবর্তে গামা বসাতে হবে। তাই বেশি কিছু চিন্তা না করে তোমরা যেহেতু প্রথমটা অর্থাৎ এইটা তৈরি করে ফেলেছো, তাই আয়তন প্রসারণ সহজেই বের করতে পারবে। V2 মাইনাস V1 ইকুয়াল টু, এখানে যেমন আলফা আছে, আলফার পরিবর্তে তোমরা গামাটা বসাবে, এটা হচ্ছে V1 আর এটা T2 মাইনাস T1, আর গামার মানটা হবে V2 মাইনাস, এখানে যেমন V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 T2 মাইনাস T1। ক্লিয়ার? তো একটা জিনিস আমি যেটা তোমরা বলতে চাইছি, এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের বিষয়টা যদি পরিষ্কারভাবে বুঝতে পারো, আগের ভিডিওতেও আমি বিস্তারিত বলার চেষ্টা করেছি, তো এক্ষেত্রে তোমাদের খুব ডিটেলস জানার দরকার নেই, শুধু এই ফর্মুলাগুলো তৈরি করতে পারলেই হবে। আর কীভাবে এইগুলো লিখবে সেটাও আমি বলে দিলাম। তাহলে V2 ইকুয়াল টু V1 ইন্টু 1 প্লাস গামা T2 মাইনাস T1। আশা করি বুঝতে পেরেছ। কোশ্চেন নম্বর 19B এটা আলোচনা করছি। দেখো, দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে L2 মাইনাস L1 ইকুয়াল টু আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এই দৈর্ঘ্য প্রসারণ নির্ভর করে কার উপর? না, প্রাথমিক দৈর্ঘ্য, তার প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তারপর কি? উষ্ণতার পরিবর্তন অর্থাৎ উষ্ণতার বৃদ্ধির উপর নির্ভর করে। আর 3 নম্বর কার উপর নির্ভর করে? না, আলফার উপর। কেন না, প্রত্যেক পদার্থের আলফার মান আলাদা আলাদা। তাই লোহার ক্ষেত্রে আলফার মান একরকম, তামার ক্ষেত্রে আলফার মান অন্য রকম, সেই জন্যে পদার্থের উপাদানের উপর নির্ভর করে। ঠিক একই রকমভাবে বিটার ক্ষেত্রেও তাই হবে।
এবং গামার ক্ষেত্রেও তাই হবে। ওকে, এই যে উত্তরটা হলো একই রকম উত্তর। কোয়েশ্চেন নাম্বার 19B, একই রকম উত্তর হবে 20B এর ক্ষেত্রে। তাহলে মূল তফাৎটা কোথায় থাকছে? মূল তফাৎটা থাকছে দৈর্ঘ্য, এখানে ক্ষেত্রফল, আর এখানে হলো আয়তন। এই তিনটে কথা পরিবর্তন হবে। আর কি পরিবর্তন হচ্ছে? তোমার সিম্বলগুলো, L1, এটা হচ্ছে S1, আর এটা হচ্ছে V1। ভিডিওটা এইভাবে করার উদ্দেশ্য এটাই যে আলফা বিটা গামা অ্যাকচুয়ালি আলোচনাগুলো প্রায় একই রকম, শুধু কোথায় কোথায় পরিবর্তন হবে। তো ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার্থে আমি এই ব্যবস্থাটা করেছি বা এইভাবে লিখছি। এবারে আলোচনা করব কোশ্চেন নাম্বার 19A এবং 20A, সেটা হলো এদের সংজ্ঞা। প্রথমে আলফার সংজ্ঞাটা বলবো, যেটা আগের ভিডিওতেও আমি বলেছিলাম। আলফার যে ফর্মুলাটা, দৈর্ঘ্যের প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। সংজ্ঞাটা মুখস্থ করার একটা টেকনিক হচ্ছে, এখানে যেহেতু দাঁড়িয়ে এই যে লাইনটা আছে, এই লাইনের নিচে আছে প্রাথমিক দৈর্ঘ্য আর একটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। তাহলে T2 - T1 উষ্ণতা বৃদ্ধি, এটাকে এইভাবে বলবো প্রতি একক ডিগ্রি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি। T2 - T1টাকে দেখে আমি বলবো প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি। আর নিচে যেহেতু প্রাথমিক দৈর্ঘ্য আছে, তাহলে বলা হবে যে L1টা প্রতি একক দৈর্ঘ্যে। এই কথা দুটো আমি উল্লেখ করব। এবার সংজ্ঞাটা লিখছি এবং পরে ব্যাখ্যা করছি। তাহলে শুরুতেই আমি লিখলাম এইটা প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য। তারপর L1-এর জন্য লিখলাম প্রতি একক দৈর্ঘ্যে, এই যে কথাটা এখানে লিখলাম প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ, অর্থাৎ এই যে অংশটা দৈর্ঘ্য প্রসারণ ঘটেছে, অর্থাৎ যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে সংজ্ঞাটা কিন্তু কঠিন নয়, সংজ্ঞাটা মুখস্থ করবে না, টেকনিক্যালি করবে। L2 - L1 এই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, আর নিচে L1 হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে, আর T2 - T1 হচ্ছে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য। তাহলে কি হলো সংজ্ঞাটা? প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য, T2 - T1 নিচে আছে বলে, প্রতি একক দৈর্ঘ্যে, নিচে যে দৈর্ঘ্যটা আছে প্রাথমিক দৈর্ঘ্য, যে দৈর্ঘ্য প্রসারণ, অর্থাৎ উপরে যে L2 - L1 যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। যদি এই বিষয়টা বুঝে থাকো, ঠিক একই রকমভাবে তোমরা বিটার সংজ্ঞাটা পাবে। বিটার সংজ্ঞাটা আমরা জানি, বিটা ইকুয়াল টু S2 - S1, অর্থাৎ ক্ষেত্রফল প্রসারণ। S1 হলো প্রাথমিক ক্ষেত্রফল, T2 - T1 হলো উষ্ণতা বৃদ্ধি। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে করব আমি এখান থেকেই বলছি। প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক ক্ষেত্রফলে, এই জায়গাটায় লিখবে ক্ষেত্রফলে, ঠিক আছে, প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফল প্রসারণ হয়, যেহেতু এখানে আছে S2 - S1, তাহলে যে ক্ষেত্রফল প্রসারণ হয়, দৈর্ঘ্য প্রসারণ লিখব না, যেহেতু এটা ক্ষেত্রফল প্রসারণ হচ্ছে, তাই যে ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছ। ঠিক আছে, শুধু দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্রফল কতটা আসছে, আর দৈর্ঘ্যের পরিবর্তে ক্ষেত্রফল কতটা আসছে, আর দৈর্ঘ্যের পরিবর্তে ক্ষেত্রফল কতটা আসছে। একই রকমভাবে আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটাও তোমরা তাই লিখবে। আরও সহজ করে বোঝানোর জন্য দেখো, আমি অরেঞ্জ কালারের দাগ করে দিয়েছি দৈর্ঘ্যে দৈর্ঘ্য দৈর্ঘ্য। ঠিক একই জায়গায় এটা ক্ষেত্রফল ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল। আর ঠিক একই জায়গায় আয়তনে আয়তন ও আয়তন, অর্থাৎ বাকি সব লেখা একই থাকবে, শুধু এটা দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য দৈর্ঘ্য, ক্ষেত্রফলে ক্ষেত্রফল ক্ষেত্রফল, আয়তনে আয়তন আয়তন। এই কথাটা লিখলেই সংজ্ঞাটা তৈরি হয়ে যাবে। এবারে আলোচনা করব, একক লিখব, মাত্রা লিখব, আর ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট আর কেলভিন স্কেলে তিনটি উষ্ণতা বিটার মানের পারস্পরিক সম্পর্ক বা গামা মানের যে পারস্পরিক সম্পর্ক, সেই বিষয়গুলো আলোচনা করব। আলফার সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে স্ল্যাক্স ডিগ্রি সেলসিয়াস বা
ডিগ্রি সেলসিয়াস ইনভার্স অফ ডিগ্রি সেলসিয়াস বলা হয়ে থাকে, বা ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। আর এসআই পদ্ধতিতে একই রকমভাবে স্ল্যাক্স কেলভিন বা ইনভার্স অফ কেলভিন, ঠিক আছে, এইটাই এখানে হবে সেম, কোনো তফাৎ নেই, এইটাই এখানে লিখে দেবে। এখানেও তাই সেম, অর্থাৎ আমি যে ব্লক করে যেটা লিখে দিয়েছি এইটাই এখানে লিখে দেবে, সেম একই রকম। এরপর কোয়েশ্চেন নাম্বার 19E এবং 20E। দেখো এই যে এককটা আছে পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন, তাহলে মাত্রাটা কী হবে না, উষ্ণতার মাত্রাকে থিটা দিয়ে প্রকাশ করা হয় বা কেলভিন দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। এবারে যেহেতু এটা পার আছে বা ইনভার্স আছে, তাহলে এখানে একটা ইনভার্স বসিয়ে দেবো, এটাই মাত্রা। এখানেও সেম, উত্তরটা একই হবে, এখানেও সেম, উত্তরটা একই হবে। ডিগ্রি সেলসিয়াস এককে আলফাকে আলফা সাফিক্স সি দিয়ে লেখা হবে, ডিগ্রি ফারেনহাইটে আলফা এফ লেখা হবে, আর কেলভিন এককে লেখা হবে আলফা কে। এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সে সম্পর্কটা কি না, প্রথম যে সহজ সম্পর্ক সেটা হচ্ছে আলফা সি হচ্ছে আলফা কে এর সমান, এটা হচ্ছে প্রথম। আবার আলফা সি এর সাথে আলফা এফের সম্পর্ক হচ্ছে 9/5, ঠিক আছে, এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। এবার তিনটাকে যদি একসাথে লিখি তাহলে কি হচ্ছে, আলফা সি এর সাথে 9/5 আলফা এফ, আলফা সি মানে হচ্ছে আলফা কে, তাহলে ইকুয়াল টু আলফা কে। এইটা হচ্ছে আর একটা সম্পর্ক, এটা MCQ পরীক্ষায় আসে, ভালো করে করে রাখবে। আচ্ছা, এবার যদি উল্টোটা করা যায়, ধরো আলফা এফ আগে লিখলাম, তাহলে কী হবে, আলফা সি সম্পর্কটা কী হবে, উল্টে গেছে না, এই যে সম্পর্কটা উল্টে গেছে, তাহলে 5/9 এই সম্পর্কটা হচ্ছে। তাহলে তিনটে নিয়ে যদি একসাথে করি তাহলে হচ্ছে কি, আলফা এফ ইকুয়াল টু 5/9 আলফা সি ইকুয়াল টু 5/9 আলফা কে, এটাও হচ্ছে একটা সম্পর্ক। এই যে এটা দেখালাম সেটাই এখানে হুবহু একই রকম হবে, বিটা সি ইকুয়াল টু বিটা কে, শুধু আলফার পরিবর্তে আলফার জায়গায় তোমরা শুধু বিটা লিখবে, কেমন, অর্থাৎ হুবহু একই হবে, আলফার পরিবর্তে বিটা, ওকে। অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আলফা এর পরিবর্তে গামা লিখব। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। 19 প্রশ্ন, বিটা এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, একই রকম গামা এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো আলফার মান নির্ভর করবে উষ্ণতার এককের উপর, আর একটা কি, আলফা হচ্ছে পদার্থের নিজের ধর্ম, তাহলে যে পদার্থ নিয়ে আলোচনা সেই পদার্থের প্রকৃতির উপর নির্ভর করবে, কিন্তু দৈর্ঘ্যের উপর নির্ভর করবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য হচ্ছে সমজাতীয় রাশির অনুপাত, তাই দৈর্ঘ্য বিষয়টাই আসবে না। এই একই উত্তর বিটার ক্ষেত্রে সেম উত্তর হবে, গামার ক্ষেত্রেও সেম উত্তর হবে একই। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, দেখাও যে বিটার এর একক ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করে না, শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে। এই একই প্রশ্ন এইখানটায়, সেটা কেন, সে কারণটা লিখতে বলেছে। আর মাঝে একটা প্রশ্ন আছে, এটা ক্ষেত্রফলের একক এবং উষ্ণতার এককের উপর কিভাবে নির্ভর করে। তিনটে প্রশ্নের উত্তর একই উত্তর হবে, সেটা নিয়ে আলোচনা করছি। সেম প্রশ্ন গামার ক্ষেত্রেও তাই, এবং আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রেও তাই। আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু আলফা ইকুয়াল টু L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1। তাহলে আলফার একক কী হবে, দৈর্ঘ্য প্রসারণ, তার মানে দৈর্ঘ্যের একক হবে, কারণ দৈর্ঘ্যের প্রসারণ তার যে ডাইমেনশান সেটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের একক। নিচে আছে প্রাথমিক দৈর্ঘ্য, অর্থাৎ এর এককটা কী হবে, দৈর্ঘ্যের একক। উষ্ণতা বৃদ্ধি, এর একক কী হবে, উষ্ণতার একক। দেখা গেল এটাও দৈর্ঘ্যের একক, এটাও দৈর্ঘ্যের একক, তাহলে এটা কেটে গেল। এখান থেকে স্পষ্টই বোঝা গেল যে দৈর্ঘ্যের এককের উপর আলফা, বিটা, গামা কেউ নির্ভর করে না। তাহলে কোন রাশির উপর নির্ভর করে, শুধুমাত্র উষ্ণতার এককের উপরই নির্ভর করে।
তাহলে সিদ্ধান্ত কি হলো? এটাই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এর একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। কেন? আমরা দেখতেই পেলাম যে দৈর্ঘ্যের একক এবং দৈর্ঘ্যের একক কেটে গেছে। কেন কেটে গেল? কারণ হচ্ছে L2 মাইনাস L1 বাই L1, এই যে পথটা দেখতে পাচ্ছ, এটাও দৈর্ঘ্যের একক, এটাও দৈর্ঘ্যের একক, দুটো সমজাতীয় রাশির অনুপাত। আর দুটো সমজাতীয় রাশির অনুপাতের কোনো একক থাকে না, একক ভিন্ন রাশি হয়। সেই জন্যে আলফা এর একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। কিন্তু এখানে দেখতে পাচ্ছি 1 উষ্ণতার একক, অর্থাৎ আলফার মান কেবলমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে। এই যে আলোচনাটা করলাম, এটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের আলফার একক নিয়ে আলোচনা করলাম। ঠিক একই রকম ব্যাখ্যাটা হবে বিটার ক্ষেত্রে। বিটার ক্ষেত্রে অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 19H কি না, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে বিটা ইকুয়াল টু S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1, অর্থাৎ এটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ S2 মাইনাস S1, আর S1 হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতা বৃদ্ধি। তো যখন আমি বিটার একক লিখব তখন ক্ষেত্রফল প্রসারণের এককটা হবে ক্ষেত্রফলের একক, প্রাথমিক ক্ষেত্রফলের একক হবে ক্ষেত্রফলের একক, দুটো একই জাতীয় রাশির একক, তাই কেটে যাবে, আর উষ্ণতা বৃদ্ধির এককটা থেকে গেল। তো দেখা গেল 1 উষ্ণতার একক। তো আলফার ক্ষেত্রে যা যা ব্যাখ্যা করলাম এখানেও তাই হবে। উত্তরটা একই হলো, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এর একক ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করে না, কারণ S2 মাইনাস S1 বাই S1 হলো দুটি সমজাতীয় রাশির অনুপাত। তো তোমাদের যেটা বোঝাতে চাইছি, যে কোনো একটা ভালো করে করবে উত্তরটা, তাহলে বাকি দুটোর উত্তর একই হবে, শুধু রাশিটা পরিবর্তন হয়ে যাবে, পথটা পরিবর্তন হয়ে যাবে। এখানে দৈর্ঘ্য আছে, এখানে দৈর্ঘ্যের আছে, এখানে আলফা আছে। তো এখানে সেরকম ক্ষেত্রফল আছে, এখানে ক্ষেত্রফল আছে, এখানে বিটা আছে। একই রকমভাবে এখানেও দেখো, আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে L1 এর জায়গায় V2 L2 জায়গায় V2 বসাবে, L1 এর জায়গায় V1 বসাবে। বোঝা গেল? বাকি সব লেখা একই, আমি আলাদা করে আর ব্যাখ্যা করছি না। দেখো লেখাগুলো সব একই লেখা, একটা করলে বাকিগুলো হয়ে যাবে। এটাই আমার বোঝানোর মূল উদ্দেশ্য ছিল, নাহলে ভিডিওটা বড় করার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। যাতে তোমরা খুব সহজে, যারা একটু কম বোঝো, অনেক স্টুডেন্ট আছে একটু কম বোঝেন, আমি তাদেরকেই বোঝানোর জন্য এতটা বড় ভিডিও করলাম। আশা করি তারা বুঝতে পেরেছো। অনেক কিছু লেখা নয়, লেখা কমন লেখা, একই লেখা। দেখো, আয়তন প্রসারণ গুণাঙ্ক এর একক আয়তনের এককের উপর নির্ভর করে না, কারণ V2 মাইনাস V1 বাই V1 হলো দুটি সমজাতীয় রাশির অনুপাত। আর কি না, উষ্ণতার এককের উপর নির্ভর করে। এটা পরীক্ষায় আসবে, সেই জন্য আমি বোঝানোর চেষ্টা করলাম। আলোচনার মধ্যে 19C এবং 20C কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এর গাণিতিক রাশিমালা লেখো। কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের গামা গাণিতিক রাশিমালা লেখো। এটা নিয়ে আলোচনা করা হয়নি, আলোচনা হয়েছে কিন্তু কি লিখবে তোমরা পরীক্ষার খাতায়, যেটা আমাদের মূল উদ্দেশ্য, সেটা আমার বলা হয়নি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলফা নিয়ে আলোচনা করছি। আমি আলফাকে আগে আলোচনা করে তারপর বিটা এবং গামার আলোচনাটা করে যাচ্ছি। সেই জন্য T1 উষ্ণতায়, এটা কিছু না, T1 উষ্ণতায় কঠিন পদার্থের দৈর্ঘ্য L1, T2 উষ্ণতায় কঠিন পদার্থের দৈর্ঘ্য L2। ঠিক আছে, এটা কেটে দিচ্ছি। এখন T2 গ্রেটার দ্যান T1 হলে, এই কথাটা লিখবে, হলে দৈর্ঘ্য প্রসারণ কত হবে? L2 মাইনাস L1, অর্থাৎ যেহেতু L2 গ্রেটার দ্যান L1।
তাহলে কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক হবে আলফা ইকুয়াল টু দৈর্ঘ্য প্রসারণ L2 মাইনাস L1 বাই প্রাথমিক দৈর্ঘ্য L1 ইন্টু উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1। ঠিক একই লেখা এখানেও লেখা আছে। বিটার যে গাণিতিক রাশিমালা পরীক্ষার খাতায় কি লিখবে? T1 উষ্ণতায় কঠিন পদার্থের ক্ষেত্রফল S1, T2 উষ্ণতায় কঠিন পদার্থের ক্ষেত্রফল S2। এখন T2 গ্রেটার দ্যান T1 হলে S2 গ্রেটার দ্যান S1 হয়। অতএব ক্ষেত্রফল প্রসারণ ইকুয়াল টু S2 মাইনাস S1। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হবে বিটা ইকুয়াল টু S2 মাইনাস S1 ডিভাইডেড বাই S1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক একই রকম উত্তর গামার ক্ষেত্রেও হবে, কোনো চেঞ্জ নেই, শুধু আয়তন কথাটা চেঞ্জ হবে আর এখানে গামা লেখা হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। আজকের আলোচনার শেষ প্রশ্ন 19I এবং 20I। ঠিক আছে, লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ইকুয়াল টু 24 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস এর অর্থ কী? এই প্রশ্নটা পরীক্ষায় আসে। আর যদি আয়তন প্রসারণ গুণাঙ্ক দিয়ে প্রশ্নটা দেয় গামা ইকুয়াল টু 36 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? আমি প্রথমে আলোচনা করব লোহার আলফা। লোহার আলফা হচ্ছে 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। এর অর্থ কী? ঠিক আছে, তো এর অর্থ হলো যে প্রথমে দেখো আমি আলোচনাটা করছি, আমি উত্তরটা এর মধ্যে লিখব, তার আগে একটু আলোচনা করে দিই। এই হচ্ছে লোহার প্রাথমিক দৈর্ঘ্য, আমি তাকে 1 সেন্টিমিটার বলছি। লোহার তারের একটা তার নিলাম যার প্রাথমিক দৈর্ঘ্য L1 হচ্ছে 1 সেন্টিমিটার। এবার কি করব, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে এই তারের দৈর্ঘ্যটা একটুখানি বেড়ে যাবে। ঠিক আছে, তা দেখো কতটুকু বাড়লো, এতটুকু বাড়লো, এই বাড়াটা কত হবে? তো এই দৈর্ঘ্যটা হচ্ছে L2। ঠিক আছে, তো এই L2-র মানটা হবে কত? এর দৈর্ঘ্য হচ্ছে L2-র মানটা হবে আগের যে দৈর্ঘ্যটা ছিল অর্থাৎ L1 প্লাস আর কতটা বাড়বে? আর বাড়বে এই যে মানটা বলা হয়েছে এইটা, তাহলে 12 ইন্টু 10⁻⁻6 এটা বাড়বে। তাহলে L1-এর মান হচ্ছে 1, আর এইটাকে যদি এইভাবে লিখি, ওকে, তাহলে কত হচ্ছে 1.00 এত সেন্টিমিটার। এটা হচ্ছে L2। এটা অঙ্কের মতন লাগছে, তাহলে কী হবে এবার লিখে ফেলা যাক। কী লিখলে হয় দেখো, প্রথমে যে তারটা নিয়েছিলাম তার দৈর্ঘ্য ছিল 1 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে লিখব 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের লোহার দণ্ডে। বোঝা গেল? এই তারের যে দৈর্ঘ্য 1 সেন্টিমিটার সেটা লিখলাম 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের লোহার দণ্ডে। এবার উষ্ণতা কত বাড়ানো হয়েছে? 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে, দেখো উষ্ণতা বাড়িয়েছি 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে তাহলে এই তারের বা দণ্ডের দৈর্ঘ্য কত বাড়বে? এই পরিমাণ বাড়বে। বাড়লো, ছিল তো L1, বেড়েছে কতটা? এইটা বেড়েছে। তার দৈর্ঘ্য, তার মানে লোহার দণ্ডের দৈর্ঘ্য বাড়বে কত? 12 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। ভেরি ইজি, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে তারের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের লোহার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে কতটা বৃদ্ধি পাবে? এইটা বৃদ্ধি পাবে। তার দৈর্ঘ্য বাড়বে 12 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার। যদি এইটুকু বুঝতে পারো
তাহলে তোমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কর উপর যে প্রশ্নটা থাকবে সেটা অতি সহজেই বুঝতে পারবে। ম্যাথমেটিক্যালি আরেকবার বোঝাই যে এটা হচ্ছে 1 সেন্টিমিটার, এই যে L1 1 সেন্টিমিটার, আর উষ্ণতা বৃদ্ধি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেলে। আচ্ছা, কেন 1 সেন্টিমিটার আর এটাই বা কেন 1 সেলসিয়াস? একটু গেস করো, একটু আন্দাজ করে উত্তর দেওয়ার চেষ্টা করো। এইটাকে L1কে কেন 1 সেন্টিমিটার ধরছি আর T2 মাইনাস T1 এর উষ্ণতা বৃদ্ধি 1 ডিগ্রি সেলসিয়াস কেন? কারণ আমি যখন সংজ্ঞাটা দিয়েছিলাম, আলফার সংজ্ঞা যখন দিয়েছিলাম, আমি বারবার বলেছিলাম যে নিচে যে L1 আছে প্রাথমিক দৈর্ঘ্যকে প্রতি একক দৈর্ঘ্য ধরবে, উষ্ণতা বৃদ্ধি যেটা আছে তাকে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি এটা বলবে, তাহলে সংজ্ঞাটা ঠিকঠাক হবে। তাহলে বুঝতে পারছো, নিচে 1 এসে গেল, এটা 1 এসে গেল, তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো? আলটিমেটলি দাঁড়ালো তোমার এটা আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1, তাই না? তো L2 মাইনাস L1 আলফা কেটে দিলাম। তো এই আলফার মানটা কি বলেছে? 12 ইন্টু 10⁻⁻6, 12 ইন্টু 10⁻⁻6, তাহলে কি সেন্টিমিটার। তাহলে এই তারের যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পেল এইটুকু, সেটাই হচ্ছে 12 ইন্টু 10⁻⁻6। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যে লোহার আলফা 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস এর অর্থ কী? এর অর্থ হলো 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের লোহার দণ্ডের 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে তার দৈর্ঘ্য বাড়বে 12 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার। ওকে, বিটার ক্ষেত্রে সেম জিনিস হবে। দেখো, বেশি ব্যাখ্যায় আমি আজ যাচ্ছি না, ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে। উত্তরটা দেখে নাও। 1 সেন্টিমিটার স্কোয়ার, আমি কম্পেয়ার করছি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের, আর এখানে আসছে 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল, ঠিক আছে? আমি এই যে দৈর্ঘ্যের পরিবর্তে হবে ক্ষেত্রফল। কেমন? মাপের লোহার পাতের 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে তার ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল এটা পরিবর্তন হচ্ছে, আর এখানে হচ্ছে দৈর্ঘ্য। ওকে, তাহলে ক্ষেত্রফল বাড়বে 24 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার স্কোয়ার। এখানে এককটা কি পরিবর্তন হবে? এই যে এককটা দেখতে পাচ্ছ, এটা পরিবর্তন হবে, যেহেতু এটা ক্ষেত্র প্রসারণ বলা হয়েছে। আর এখানে কি আছে? এইটা আছে। আমি এই যে দাগ করে দিচ্ছি, শুধু এইগুলো পরিবর্তন হবে। এখানে সেন্টিমিটার আছে, এখানে সেন্টিমিটার স্কোয়ার আছে, এখানে সেন্টিমিটার আছে, এখানে সেন্টিমিটার স্কোয়ার আছে, এখানে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আছে, এখানে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল আছে, আর কিছু পরিবর্তন হবে না। এবারে এখানে যে মানটা থাকবে, বিটার মান 24, আর এখানে 24 লিখতে হবে। ক্লিয়ার? এটুকু। এখানে যে কিন্তু সেন্টিমিটার স্কোয়ার কোথাও লেখা নেই, তোমাকে কিন্তু এটা মনে করে লিখতে হবে, কারণ এটা হচ্ছে ক্ষেত্র বলেছে, তাই ক্ষেত্রফল অর্থাৎ সেন্টিমিটার স্কোয়ার। ক্ষেত্রফলের যে একক সেটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তো অনুরূপে তোমাদের যেটা লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইকুয়াল টু 36 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। এর অর্থ কী? আশা করি তোমরা লিখতে পারবে, নিজেরাই পারবে। কি না, সব লিখে দিচ্ছি, শুধু এই যে কালার যে লেখাগুলো আমি লিখব না। ওকে, লক্ষ্য করো, এই যে সবুজ বর্ডার দেখছো, এখানে সেন্টিমিটার স্কোয়ার আছে কারণ ক্ষেত্রফল, আর এখানে কি বলা হয়েছে? আয়তন। আয়তনের একক কি? সেন্টিমিটার কিউব, তাহলে এখানেও হবে সেন্টিমিটার কিউব। আর একটা কি? ক্ষেত্রফল বলা হয়েছে, কিন্তু এখানে কি হবে? আয়তন, তাহলে এখানে আয়তন লিখব, আর এখানেও আয়তন লিখব। তাহলে আমার উত্তরটা কমপ্লিট হলো। 1 সেন্টিমিটার কিউব
আয়তন মাপের লোহার 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে তার আয়তন বাড়বে 36 × 10⁻⁶ সেন্টিমিটার কিউব। আশা করি উত্তরটা খুব সহজভাবে তোমরা করতে পারবে। খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আসবে, আলফা বিটা গামা এর মধ্যে সম্পর্কটা কীরকম হবে আমি আলোচনা করলে তোমরা নিজেরাই পারবে উত্তরটা দিতে। লক্ষ্য করো, এখানে দেখো আমি এই যে আলফাটা কি 12 আছে ইন্টু 10⁻⁶, বিটা আছে 24 ইন্টু 10⁻⁶, গামা আছে 36 ইন্টু 10⁻⁶। আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে একমাত্রিক। তাহলে একমাত্রিক, কারণ রেখা বরাবর, সরলরেখা বরাবর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, তাহলে বলবো একমাত্রিক। ঠিক আছে, একমাত্রিক, তাহলে 1 লিখলাম। এটা কী হবে? ক্ষেত্রফল কীভাবে বাড়বে বলো চটপট? দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে কটা রেখা? 2টো রেখা, তাই ক্ষেত্রফল হচ্ছে দ্বিমাত্রিক। কারণ এটা যদি দৈর্ঘ্য হয় আর এটা যদি প্রস্থ হয়, তাহলে এরিয়া অর্থাৎ তোমার এস মানে ক্ষেত্রফল = L × B, অর্থাৎ দুটো মাত্রা জানা দরকার, তাই হচ্ছে দ্বিমাত্রিক। তাকে আমি 2 লিখলাম। আরেকটা কি? আয়তন হচ্ছে তোমার লুডোর ছক্কা। লক্ষ্য করো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটা হচ্ছে L, এটা হচ্ছে B, আর এইটা হচ্ছে H। তাহলে এর আয়তন কত হবে? L, B, H। তাহলে 3টে মাত্রা জানা দরকার, তাই এটা হলো ত্রিমাত্রিক, যাকে আমি 3 দিয়ে প্রকাশ করছি। তাহলে বোঝা গেল যে আলফা হচ্ছে একমাত্রিক, বিটা হচ্ছে দ্বিমাত্রিক, গামা হচ্ছে ত্রিমাত্রিক। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কী হবে? α/1, β/2, গামা/3। অর্থাৎ আলফা বিটার মধ্যে সম্পর্ক কি? α/1 = β/2। তার আলফা আর গামার মধ্যে সম্পর্ক কি? α/1 = গামা/3। আর 3 জনের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে এইটা। কেন এই সম্পর্কটা হলো, এর সম্পূর্ণ একটা গাণিতিক বিশ্লেষণ আছে, যেটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই। যারা সায়েন্স নিয়ে ক্লাস 11-এ পড়াশোনা করবে তাদের এটা ডিটেলস এর প্রতিষ্ঠাতা আছে। তা তোমাদের মনে রাখার সুবিধার জন্য আমি এই টেকনিকটা বললাম। কি বললাম? একমাত্রিক রেখা বরাবর দৈর্ঘ্য প্রসারণ হয়, তাই একমাত্রিক 1। এটা দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল বের হয়। দ্বিমাত্রিক, তাই 2। এটা ত্রিমাত্রিক, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 3টে মাত্রা গুণ করলে তবে আয়তনটা বের হয়, তাই 3। তাহলে শর্টকাট ট্রিক্স α/1, β/2 এবং গামা/3। আলফার সাথে বিটা, আলফার সাথে গামার সম্পর্ক বোঝাতে পেরেছি আশা করি। আর প্রথমে যে বললাম যে এই 12, 24 আর হচ্ছে গামা 36, এটা কি জিনিসটা হলো? দেখো, বিটার মান আলফার দ্বিগুণ আর গামার মান আলফার 3 গুণ। লক্ষ্য করে দেখো, 2 দিয়ে একে গুণ করলে 2 আলফা, আর 1 দিয়ে বিটাকে গুণ করলে বিটা হয়, তাহলে বিটা = 2 আলফা। 1 দিয়ে গামাকে গুণ করলে গামা হয়, আর 3 দিয়ে আলফাকে গুণ করলে 3 আলফা হয়। তাহলে চলো
এখানেই দেখায় যে আলফার মান 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে বিটা কত হবে? 2 আলফা। তার মানে 2 ইন্টু 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস কত হলো? 24 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, যেটা এখানে দেখানো হয়েছে, অর্থাৎ বিটার মান আলফার দ্বিগুণ। এবারে চলে আসি গামা। গামা হচ্ছে 3 আলফা, এই যে, তার মানে 3 গুণ 12 ইন্টু 10⁻⁻6 ওকে। তা গুণ করলে কত দাঁড়ায়? 36। এখানে দেখা যাচ্ছে 36 ইন্টু 10⁻⁻6। আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই করলাম। কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওতে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এ বিষয়ের উপর মাধ্যমিক সিলেবাসের মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন উত্তর জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করবে, প্রশ্ন পাঠাবে। আমি আমার সাধ্যমতো সহজভাবে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।